মধ্যপ্রাচ্যে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে 3 ছেলেসহ ইয়াহিয়া সিনওয়ারের ভাইকে হত্যা করেছে ইসরায়েল। এবারে জানিয়ে দিব যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত। আরও জানাবো গাজায় জাতিগত নিধন, ভোর থেকেই 125 ফিলিস্তিনি নিহত। আরও জানাবো গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু। এদিকে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত। সব শেষে জানিয়ে দিব জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক নিয়ে যা জানালো ক্রেমলিন। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 3 ছেলেসহ ইয়াহিয়া সিনওয়ারের ভাইকে হত্যা করেছে ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়ে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের আরেক ভাই জাকারিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই হামলায় জাকারিয়ার 3 ছেলেও নিহত হয়েছেন। সংবাদ সংস্থা সাফা জানিয়েছে শনিবার দিনগত রাতে নুসাইরাত শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় তারা নিহত হন। জাকারিয়া সিনওয়ার গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক ছিলেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএন এর আগে জানিয়েছিল নিহত হামাস প্রধানের আরেক ভাই এবং তার 10 সহযোগীর লাশ দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত রাতভর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান ফোনে রয়টার্সকে বলছেন, রাতারাতি আমাদের কমপক্ষে 100 জন শহীদ হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় পুরো পরিবার নাগরিক নিবন্ধনের রেকর্ড থেকে মুছে গেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 153 জনে দাঁড়িয়েছে। যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে শর্ত সাপেক্ষে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা ছেড়ে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে। রোববার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাব্য একটি খসড়া প্রস্তাবের আলোকে ইসরায়েল আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে এই শান্তির বিনিময়ে নেতানিয়াহু যে শর্ত দিয়েছেন তা বাস্তবায়ন সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা। নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি আছেন। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় 45 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ে হামাস 10 জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলও কিছু নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময়ই স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলবে। গাজায় জাতিগত নিধন, ভোর থেকেই 125 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় রোববার ভোর থেকেই শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত 125 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান হামাসের বিরুদ্ধে নয় বরং ফিলিস্তিনের পরিবারগুলোর বিরুদ্ধে এক জাতিগত নিধন যজ্ঞের রূপ নিয়েছে। বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত আল মাওয়াশি এলাকাটি এখন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত হওয়ায় গৃহহীন ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষেরা এখানে আশ্রয় নিয়েছিল। অথচ আল মাওয়াশিতে রোববার নিহত হয়েছে অন্তত 36 জন। জাতিগত নিধন শুরুর পর টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস গাজায় বেসামরিক নাগরিকদের উপর সাম্প্রতিক হামলাকে নৃশংস অপরাধ হিসেবে আখ্যায়িত করছে। হামাস জানায়, আশ্রয়প্রার্থী সাধারণ মানুষদের তাঁবুর ভেতর পুড়িয়ে মারা যুদ্ধাপরাধের শামিল, যা ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী আচরণকে তুলে ধরে। এবার গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু।
শেষমেশ আইসিসির দেওয়া সেই গ্রেপ্তার আতঙ্ক পেয়ে বসেছে প্রবল ক্ষমতাধর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর। তবে গ্রেপ্তার হওয়ার ভয়ে ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণেই ভ্যাটিকান সফর বাতিল করছেন নেতানিয়াহু। গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, যাতে তারা নিশ্চিত হতে পারে যে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে না। তবে প্রাপ্ত উত্তর থেকে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2024 সালের 21 নভেম্বর আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার 3 দিনের সরকারি সফরে চীন যাবেন বলে রোববার তার কার্যালয় জানিয়েছে। এক প্রতিবেদনে ফ্রান্স 24 জানিয়েছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাতের অবসান ঘটাতে ইসলামাবাদ নয়াদিল্লি যুদ্ধবিরতিতে পৌঁছানোর এক সপ্তাহেরও বেশি সময় পর এই সফর হচ্ছে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইশাক দার সোমবার বেইজিংয়ে সফর শুরু করবেন। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতার উপর তার প্রভাব নিয়ে গভীর আলোচনা করবেন। এতে আরও বলা হয়েছে, উভয় পক্ষ পাকিস্তান চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক পর্যালোচনা করবে এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন সম্পর্কে মতামত বিনিময় করবে। ভারত শাসিত কাশ্মীরে গত এপ্রিলে এক সশস্ত্র হামলার পর ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলে এবং দেশটির ভেতরে বিমান হামলা চালায়। এরপর পাকিস্তানও পাল্টা আক্রমণ শুরু করে এবং উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন বেসামরিক নাগরিক সহ 70 জনেরও বেশি মানুষ নিহত হয়। আরও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় বিশ্ব নেতারা সংঘাতের শুরুতেই উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছিলেন, যার মধ্যে চীনও ছিল। চীন গঠনমূলক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও বিশেষজ্ঞরা বলছেন বেইজিং স্পষ্টতই একটি পক্ষ বেছে নিয়েছে। জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক নিয়ে যা জানালো ক্রেমলিন। কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে কী ধরনের চুক্তি হলে বৈঠক সম্ভব সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পেসকভ। পুতিন ও জেলেনস্কি সর্বশেষ মুখোমুখি হন 2019 সালের ডিসেম্বরে। তুরস্কে চলমান শান্তি আলোচনা ঘিরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট চলতি সপ্তাহে পুতিনকে সরাসরি সাক্ষাতের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু পুতিন সেখানে না গিয়ে সহকারী ও কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠান, যারা শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে 2022 সালের মার্চের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এ বৈঠকে পুতিন জেলেনস্কি সম্ভাব্য বৈঠকের বিষয়টি তোলা হয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন। এ প্রসঙ্গে পেসকভ বলেন, এমন বৈঠক সম্ভব, তবে তা হতে হবে দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু চুক্তি এবং আলোচনার ফলাফলের ভিত্তিতে। তিনি আরও বলেন, চুক্তিপত্রে সইয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেনের পক্ষে ঠিক কে সেই চুক্তিতে সই করবেন। পেসকভ তার এই মন্তব্য ব্যাখ্যা না করলেও বিশ্লেষকেরা বলছেন, পুতিন এর আগেও জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ তার নির্বাচিত মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে। বর্তমানে যুদ্ধকালীন আইন জারি থাকায় ইউক্রেনের নতুন নির্বাচন এখনও হয়নি, যার ফলে চুক্তিতে জেলেনস্কির সইয়ের বিষয়টি ঘিরে ক্রেমলিনের আপত্তি থেকেই যাচ্ছে।